ওকে, সো আমরা কিছু প্রবলেম দেখব। যেমন মৌলিক সংখ্যা রিলেটেড কিছু প্রবলেম যদি দেখি, 1 নাম্বারটা দেখেন কি বলছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। এরকম প্রশ্ন কিন্তু এরকম 30তম বিসিএসে এই সংখ্যাটা এসেছিল। তো দেখেন আমরা আমাদের চার্টটা একটু আগে দেখলাম, এই চার্টটা দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারি, অথবা আমরা এখান থেকেও দেখতে পারি। যেমন 91 সংখ্যাটা 7 এবং 13 দিয়ে যেহেতু বিভাজ্য, কাজে 91 সংখ্যাটা এখানে হবে না। 87 সংখ্যাটা 3 এবং 29 দ্বারা বিভাজ্য, এই কারণে এটা হবে না। 63 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, 21 দিয়ে বিভাজ্য, এই কারণে এটা হবে না। সো 59 সংখ্যাটা কোনো কিছুতে ভাগ করা যায় না, কাজেই 59 সংখ্যাটা এখানে সঠিক অ্যান্সার। সো আমরা এভাবে করে এটা বের করতে পারি। আবার দেখেন কি বলেছে, 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে। 60 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম, তো এর ভিতরে বৃহত্তম কত, যেমন 60-এর পরে ক্ষুদ্রতম যেটা, 60-এর পরে প্রথম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 61, এটা হচ্ছে ক্ষুদ্রতম। আর বৃহত্তমটা যদি আমরা বলি, বৃহত্তম কোনটা, আমরা যদি দেখি 80 এর ঠিক আগেরটা, সেটা কত, 79, তার মানে 79। তো 61 আর 79 এদের ভিতরে অন্তরটা হচ্ছে 18, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে 18। মানে 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে 18। তো এরপরে দেখেন কি বলছে, 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত। তো এই কোশ্চেনটা কিন্তু কি বলেছে, গুণফল চেয়েছে। তো 3 থেকে 10 এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে দেখেন, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তো এই তিনটা যদি আমরা গুণ করি, তাহলে 3 গুণ 5 গুণ 7, 3 5 15, 15 ইন্টু 7 105 সমান সমান হচ্ছে 105। তো অ্যান্সারটা হবে হচ্ছে গ। 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে হচ্ছে 105। তো এরপরে আমাদের কি বলছে, 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলা। তো 43 থেকে 60টি, এটা আপনি নিজে ম্যানুয়ালি হিসাব করতে পারেন অথবা চার্ট থেকে চিন্তা করতে পারেন, কিন্তু আমরা ম্যানুয়ালি হিসাব করি। দেখুন 43 থেকে 60, তার ভিতরে 43 একটা মৌলিক সংখ্যা, 44 45ও না, আবার 47 একটা মৌলিক সংখ্যা, 49 না, 51ও না, 53 একটা মৌলিক সংখ্যা, 55 না, 57 না, 59 একটা মৌলিক সংখ্যা। এই হচ্ছে 4টা মৌলিক সংখ্যা 43 থেকে 60-এর ভিতরে। সো অ্যান্সারটা আমরা বলতে পারি হচ্ছে 4টি। সো 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। তো এরকম আরও অনেক প্রবলেম আমরা দেখব। যেমন দেখেন 2 এবং 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। সো এটা আপনি চিন্তা করেন যে 1 থেকে 10-এর ভিতরে ছিল 4টা, মানে 2-এর থেকে বেসিক্যালি, কারণ 1 যেহেতু মৌলিক সংখ্যা না, তার মানে 2 থেকে 10-এর ভিতরে ছিল 4টা, 11 থেকে 20-এর ভিতরে ছিল 4টা, 21 থেকে 30-এর ভিতরে ছিল 2টা, তার মানে টোটাল হবে হচ্ছে 10টা। এটাই আমরা একটু ভেরিফাই করি যে আসলে এটা কি ঠিক কিনা, কারণ 2 3 5 7 9 না, আবার 11 দুঃখিত 13, এরপরে হচ্ছে 17 19 21 না, 23 25 না, 27 না, 29, এই হচ্ছে 2 থেকে 30-এর ভিতরে। তার মানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10। সো অ্যান্সার হবে হচ্ছে 10টা। তো এটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম। এরপরে দেখেন আমরা কিছু মূলদ অমূলদ সংখ্যা সংক্রান্ত কিছু প্রবলেম দেখব। সো মূলদ অমূলদ সংখ্যা সংক্রান্ত প্রবলেমগুলা করার আগে আমরা একটা জিনিস আমাদের একটু বোঝা দরকার, যে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি। সো মূলদ সংখ্যা এটা কাদেরকে আমরা বলবো, মূলদ সংখ্যা বলতে বোঝানো হয় যে সকল সংখ্যাকে
অন্য দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখা যায়। মানে আপনি চিন্তা করেন মূলদ সংখ্যা, যেমন ধরেন যে 0.5 0.5 এই সংখ্যাটাকে আপনি কি লিখতে পারেন? এই সংখ্যাটাকে আপনি হচ্ছে 1/2 এই আকারে লিখতে পারেন। আপনি ধরেন যে 0.6 এটাকে আপনি হচ্ছে 3/5 এই আকারে লিখতে পারেন। আপনি এটাকে 0.25 এটাকে হচ্ছে আপনি 1/4 আকারে লিখতে পারেন। সো এই যে সংখ্যাগুলো, যেগুলোকে অন্য কোনো ভগ্নাংশ অথবা যে কোনো পূর্ণ সংখ্যাগুলোকে অন্য যে কোনো সংখ্যার ভগ্নাংশ আকারে অবশ্যই লেখা যায়, বা এই দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায়, তো তাদেরকে হচ্ছে অবশ্যই মূলদ সংখ্যা বলে। যেমন আপনি যদি চিন্তা করেন যে 5টাকে আপনি এরকম লিখতে পারেন যে 50/10 অথবা 25/5 অথবা 20/4, মানে এরকম অন্য দুইটা সংখ্যার পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারেন। তো যে কোনো পূর্ণ সংখ্যা বা অন্য যে দশমিকের সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা দশমিক হোক পূর্ণ সংখ্যা হোক যাই হোক না কেন, তার একটা ফাইনাইট ডিজিট থাকে, মানে একটা লিমিটেড থাকবে। আপনার দশমিকের পরে 10 ঘর পর্যন্ত হলো ঠিক আছে, কিন্তু আপনি জানেন দশমিকের পরে 10 ঘরের যে সেই সংখ্যাটা থেমে যাবে। তো এই সংখ্যাগুলো হয় হচ্ছে মূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা তাহলে কি হবে? যে সকল সংখ্যাকে অন্য দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো তাহলে অমূলদ সংখ্যা অন্য দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না। তো যেমন উদাহরণ কি কি আছে দেখেন, যেমন পাই, এক্সপোনেনশিয়াল ইত্যাদি। তো পাই কি? পায়ের মান আমরা হচ্ছে জানি যে পায়ের ভ্যালুটা হচ্ছে 3.14159 ... এরকম চলতে থাকে। মানে এটা হচ্ছে আপনি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ডিজিট পর্যন্ত চলতে থাকলেও এটার হচ্ছে দশমিকের পরে হচ্ছে কখনো আমরা দেখি না যে পায়ের ভ্যালুটা কোনো এক স্টেজে থেমে গেছে। কাজে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আবার হচ্ছে ধরেন যে এক্সপোনেনশিয়ালের ভ্যালু হচ্ছে 2.712 এরকমভাবে চলতে থাকে, এটার মানও কখনো শেষ হয় না। আবার ধরেন রুটের ভিতরে মৌলিক সংখ্যা, এগুলাও হচ্ছে অমূলদ সংখ্যা, যেমন হচ্ছে √2, √3 ইত্যাদি। মানে রুট করলে কোনো একটা মৌলিক সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা পাই। সেটা কিভাবে, সেটা আমরা একটু পরে প্রবলেমগুলো করতে গেলে দেখব। সো আমরা দেখলাম মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এবং আমরা অমূলদ সংখ্যা সম্পর্কে এটাও বললাম যে রুট বা যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা রুট করি বা বর্গমূল করি, বর্গমূল করলে আমরা হচ্ছে একটা অমূলদ সংখ্যা পাবো। তো এবার আছে আমরা কিছু মূলত অমূলদ সংখ্যা সংক্রান্ত প্রবলেম দেখি। যেমন ধরেন √2 সংখ্যাটি কি সংখ্যা? এখানে বলছে একটি স্বাভাবিক সংখ্যা, একটি মূলদ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। তো √2টাকে যদি আপনি ক্যালকুলেটর বা কোনো কিছু করেন তাহলে দেখবেন 1.4141 এরকমভাবে চলতেইছে, 41414141 রিপিট হতে থাকবে। সো এটা স্বাভাবিক সংখ্যা না, কারণ স্বাভাবিক সংখ্যাটা হবে হচ্ছে পূর্ণ, সেখানে কোনো দশমিক থাকে না। এটা একটা মূলদ সংখ্যা না, কারণটা কি? এটা হচ্ছে ডিজিটটা ফাইনাইট হচ্ছে না। সো এটা মূলদ সংখ্যা না, একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো না।
তাহলে এটা কি হবে? এটা একটা অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা আমরা এটা কিভাবে বুঝলাম? আরেকভাবে যেটা আমরা লজিক দিয়েছিলাম, দেখেন √2 কি? √2 হচ্ছে একটা, সরি 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 2 মৌলিক সংখ্যা, অতএব তার যে বর্গমূল, তার বর্গমূলটা কি? তার বর্গমূল হচ্ছে √2। এটা কি? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। একইভাবে আমি যদি বলি আপনাকে √3, তাহলে আমি যদি বলতাম √3, √5, √7, √13, √11, এরকমভাবে যত মৌলিক সংখ্যা আছে তাদের সবগুলা বর্গমূল করলে আমি হচ্ছে সবগুলাই হচ্ছে কি বলতাম? সবগুলাই হচ্ছে আমার অমূলদ সংখ্যা। সো এই হচ্ছে আমাদের মূলদ বা যে কোনো মৌলিক সংখ্যাগুলোর ক্ষেত্রে। তো আমরা এবারে আরো কিছু উদাহরণ দেখি। দেখেন, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, যেমন এখানে বলেছে যদি পি একটি মৌলিক সংখ্যা, তবে √p কি? মানে পিটা যদি এখানে বড় ছোট আছে, দুটো একই রকম। তো এটা কি হবে? এটা একটা অমূলদ সংখ্যা হবে। যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা, সুতরাং তার বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো এরপরে আমরা দেখি নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো এখানে বলছে মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। তো মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যাটা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আমরা বলছি। তা আমাদের √2 এর মান হচ্ছে, √2 এর মান যদি আমরা দেখি সেটা হচ্ছে 1.4141 এরকম ভাবে চলতে থাকে। তো √3 এর মান যদি বলি তাহলে আমরা দেখি যে 1.73 এভাবে চলতে থাকে। সো তার মানে √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা যেটা হবে সেটা হবে হচ্ছে 1.41 আর 1.73 এর মাঝামাঝি মানে একটা সংখ্যা হবে। তো এখানে দেখেন 1.41 1.73 এর ভিতরে এই 1.8 কোনোভাবেই আসে না। সো কাজেই এটা মৌলিক সংখ্যা না, মানে এর মধ্যবর্তী সংখ্যায় না। আবার কি করে দেখেন, √2 প্লাস √3/2, আমরা যদি এটা করি, এই দুটার গড় যেটা হবে বা √2 প্লাস √3/2, এটাও একটা অমূলদ সংখ্যায় হবে। কারণ দুটো অমূলদ সংখ্যা, তাদের গড় করলে সেটাও একটা কি হবে? একটা অমূলদ সংখ্যাই হবে। কাজে এটাও হবে না। এবার আসেন হচ্ছে কি হবে? আসলে এটা হবে হচ্ছে √2 × √3/2। তো এটা এখানে কি করবে? এখানে হবে হচ্ছে √6/2, বা আমরা যদি এটাকে অন্যভাবে চিন্তা করতে পারি যে সমান √2 × √3 /√2 × √2। তো √2 কাটা গেলে আসলে √3/√2, মানে এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যাই। কারণ রুট যতক্ষণ আছে বা এটা আমি পুরাপুরি এটাকে নির্মূল করতে পারতেছি না। কাজে দুইটা অমূলদ সংখ্যার ভগ্নাংশ এটা। এই দুটো অমূলদ সংখ্যার ভগ্নাংশ অথবা দুটো অমূলদ সংখ্যার যোগ বিয়োগ, সেগুলো কি হচ্ছে? আমি যতক্ষণ পর্যন্ত পুরাটাই রিমুভ করতে পারতেছি না রুটটা, ততক্ষণ পর্যন্ত এটা অমূলদ সংখ্যা। কাজে আমার অ্যান্সারটা হবে হচ্ছে গ 1.5, যেটা আমরা খালি চোখে দেখতে পারতাম। এটা কি কারণ? 1.5 এটাকে আপনি কিন্তু 3/2 এই ভগ্নাংশ আকারে লিখতে পারেন, কিন্তু অন্য কোনোগুলোকে কিন্তু পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে আপনি লিখতে পারবেন না, এক্সেপ্ট 1.8, যেটা আসলে √2 আর √3 এর বাইরে অবস্থিত। সো এরপরে আমরা যদি দেখেন গড়ের কিছু অঙ্ক দেখব। গড় আসলে কি? যেমন আপনার গড়, আমরা এটা ক্রিকেট খেলায় দেখি যে ব্যাটসম্যানদের অ্যাভারেজ থাকে, বোলারদের অ্যাভারেজ থাকে। গড় অ্যাভারেজ এটা আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ক্ষেত্রে দেখছি। গড় মানে আপনি কোনো একটা কিছু সামষ্টিক যে পরিস্থিতি, সেটার একটা গড় বা ধারাবাহিকতা আমরা বুঝতে পারি। যেমন আমরা গড়ের ক্ষেত্রে যদি বলি যে n সংখ্যক সংখ্যা আছে, ধরেন যে x1 x2 x3 ... xn, n সংখ্যক সংখ্যা, তাহলে n সংখ্যক সংখ্যার গড় কি হবে? x1 প্লাস x2 x3 প্লাস xn ডিভাইডেড বাই এই n সংখ্যাটা দিয়ে আমি ভাগ করে দেব। তাহলে এটা হয়ে গেল x বার বা x সংখ্যার গড়। তো আমরা এইভাবে করে গড়টাকে কি করব? জাস্ট সবগুলাকে আমি সংখ্যাটা বা যতগুলার
ডাটা নিচ্ছি তত সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে আমি সেই জিনিসগুলোর গড় পাবো। দেখেন কি বলছে, 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। মানে গড় বয়স 24 বছর কাদের? 3 সদস্যদের। তা 3 সদস্যের গড় বয়স 24, যদি কোনো সদস্যের বয়সেই 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে? মানে কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না। এখন দেখেন 3 সদস্যের একটি বিতর্ক দলের গড় বয়স 24 বছর, মানে কি 3 জনের মোট বয়স তাহলে হবে হচ্ছে 24 × 3 মানে হচ্ছে 72। এটা হচ্ছে 3 জন সদস্যের মোট বয়স। এখন বলছে যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে? সর্বোচ্চ বয়স কত হবে? তো তাহলে এখন যদি কারোরই বয়স 21 বছরের নিচে না, তো তার মানে কি আমার এমন হইতে পারে যে 2 জন সদস্য তাদের বয়স 21 বছর, আরেকজনের বয়স হচ্ছে বাদবাকি যা আছে তা। এটা হচ্ছে তাদের সর্বোচ্চ বয়স হওয়া সম্ভব। তো তাহলে যদি হয়, মানে যেহেতু 21-এর নিচে হওয়া সম্ভব না, আমরা ধরে নিলাম যে 2টা সদস্যের বয়স হচ্ছে 21, তাহলে 21 × 2 মানে হচ্ছে 42। তাহলে তৃতীয় যে ব্যক্তিটা যার জন্য সর্বোচ্চ বয়স হওয়া সম্ভব সে হবে হচ্ছে 72 - 42 মানে হচ্ছে কত? 30। তার মানে তৃতীয় যে ব্যক্তি থাকবে বিতর্ক দলের তার সর্বোচ্চ বয়স হওয়া সম্ভব হচ্ছে 30 বছর। আশা করি প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন। যেহেতু বলছে যে কোনো সদস্যের বয়স 21 বছরের নিচে হওয়া সম্ভব না, তার মানে হচ্ছে কি 2 জন সদস্যের বয়স 21 বছর হতে পারে, এর নিচে হবে না। তো তাহলে তাদের একজন সর্বোচ্চ বয়স কত হবে? উত্তর হচ্ছে 30 বছর। তো এরপরে দেখেন 10 নম্বর প্রবলেমটা, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তো দেখেন মানে 3টা সংখ্যার গড়, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা সংখ্যার গড় কত? 30। তার মানে 3টা সংখ্যার মোট হচ্ছে কত? 30 × 3 সমান হচ্ছে 90। এটা হচ্ছে 3টা সংখ্যার গড় বা 3টা সংখ্যার মোট যোগফল। আবার বলছে যে প্রথম 2টা সংখ্যার গড় হচ্ছে কত? 25। তার মানে 2টা সংখ্যার যোগফল হচ্ছে 25 × 2 সমান 50। 2টা সংখ্যার যোগফল হচ্ছে 50 আর তৃতীয় সংখ্যাটা সহ 3টা সংখ্যার মোট যোগফল হচ্ছে 90। তার মানে শুধুমাত্র তৃতীয় সংখ্যাটা কত? 90 আর 50-এর বিয়োগফল কত? 40। অ্যান্সারটা হবে হচ্ছে 40। তো এরপরে গড়ের অঙ্কগুলো কিন্তু সবচেয়ে সহজ অঙ্কগুলোর ভিতরে পড়ে। তো দেখেন 11 নম্বর, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত? এটা একটা ক্রিটিক্যাল অঙ্ক, এটা একটু আমাদের করতে হবে। ধরো তো ক্রমিক সংখ্যা মানে কি? 3টা পরপর সংখ্যা, যেমন ধরেন যে 2, 3, 4 3টা পরপর সংখ্যা, 4, 5, 6 3টা পরপর সংখ্যা, 10, 11, 12 3টা পরপর সংখ্যা। তা আমি ধরে নেই একটা সংখ্যা হচ্ছে x, তাহলে আরেকটা হবে হচ্ছে x+1 আর একটা হবে x+2। 3টা ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। তাহলে এই দুটার ভিতরে 3টার ভিতরে যোগফল তার আবার কি হবে? তার হচ্ছে 5 গুণ, তার মানে হচ্ছে 5 × এত সমান কত? তার গুণফলের সমান। কি বলছে? সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। তার মানে এই যে এটা সমান হবে হচ্ছে x × x+1 × x+2। এটা হচ্ছে কি 3টা ক্রমিক সংখ্যার গুণফল আর এটা হচ্ছে তাদের যোগফল। তো বলছে গুণফল হচ্ছে তাদের যোগফলের 5 গুণ, তার মানে যোগফলটাকে আমি 5 দিয়ে গুণ করলে পারে এটা হচ্ছে গুণফলের সমান হবে। তো এটাকে আমি লিখতে পারি বা 5 × 3x+3 = x+2 সমান x³ + 2x + 2x² plus x² plus 2x = এখান থেকে আসছে 15x plus 15। তা আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে যাই তাহলে আমাদের আসে হচ্ছে বা x³ plus 3x² minus 13x minus 15 সমান হচ্ছে 0।
তা আমাদের এখান থেকে বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট শর্টকাটে দেখব যে কোন সংখ্যাটা বসাইলে এই ইকুয়েশনটাকে হচ্ছে সিদ্ধ করে। সিদ্ধ করে বলতে কি, যেমন ধরেন আপনি যদি এখানে 6 বসান, 6³ মানে আসে হচ্ছে 216, 3x² মানে আসে হচ্ছে 9 × 9 মানে হচ্ছে 9 × 36, সরি 3 × 30 মানে হচ্ছে 108, আর 13 × x মানে হচ্ছে 6 13 78 আর হচ্ছে 15, মানে হচ্ছে এটা হচ্ছে 0-র সমান হয় না। একইভাবে আমি যদি 3 বসাই, 3 বসালে হচ্ছে 3x³ মানে হচ্ছে 27 প্লাস 3x³ 27, 3x² এটাও 27 মাইনাস 13x এটা হচ্ছে 39 মাইনাস 15। দেখেন 27 27 54 আর হচ্ছে 39 আর 15 যোগ করলে 54, মানে এটা দুইটা মিলে আসে কত, 0। তার মানে x এর মান 3 হলে হচ্ছে এই জিনিসটা বাস্তব হয়, বা এই ইকুয়েশনটাকে আমার হচ্ছে স্যাটিসফাই করছে হচ্ছে শুধুমাত্র x এর মান 3 হলে। কারণ আপনি এখানে 5 বসান, 5 বসালে দেখবেন যে 0 আসতেছে না। x এর মান যদি আপনি 4 বসান, 4 বসালেও 0 আসবে না। শুধুমাত্র 3 বসালে দেখবেন যে 3 এর জন্য হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে মানে সমান 0 হচ্ছে। সো কাজেই আমরা সংখ্যা 3টার গড় তাহলে আমি কত বলতে পারি, দেখেন আমার দুঃখিত, আমার সংখ্যা 3টার গড় চিন্তা করতে হবে, তাই তো। তো গুণফলে এত, তার মানে সংখ্যা 3টার গড় যদি আমি বের করতে চাই, তার মানে কি করতে হবে, x + x + 1 + x + 2 ভাগ 3। তার মানে হচ্ছে সংখ্যা 3টার যোগফল হচ্ছে 3x + 3 ভাগ হচ্ছে 3। তা আমরা হচ্ছে দেখি 3 × 3 যোগ 3 ভাগ 3 সমান হচ্ছে 12 ভাগ 3 মানে হচ্ছে 4। তার মানে সংখ্যা 3টার গড় হবে হচ্ছে 4। সো x এর মান হবে 3 এবং সংখ্যা 3টার গড় হবে হচ্ছে 4। সো আমাদের হচ্ছে এটাই বের করতে বলেছে। এরপরে আমরা নেক্সট প্রবলেমটাই দেখেন, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে। খুব সহজ অঙ্ক, 2 থেকে শুরু করে 5টা জোড় সংখ্যা, তার মানে কত, 2 4 6 8 10। এটা হচ্ছে 2 থেকে শুরু করে 5টা সংখ্যা। তার হচ্ছে আপনি গড় করতে গেলে কি করবেন, জাস্ট আপনি সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ করবেন, যেহেতু 5টা সংখ্যা আছে। সমান কত আছে দেখেন, 2 আর 4 6, 6 6 12, 12 আর 8 20, 20 আর 10 30, মানে 30 ভাগ 5 সমান হচ্ছে 6। সো অ্যান্সারটা হবে হচ্ছে 6। এখানে আরও একটা সহজ বিষয় হচ্ছে, আপনার যদি বলে যে জোড় সংখ্যার গড় কত, আপনি হচ্ছে দেখবেন যে মানে 5টা যেহেতু মানে বিজোড় আছে, বিজোড় হলে পরে মাঝখানের যে সংখ্যাটা, মানে যেহেতু মানে পরপর বলছে, তো মাঝখানের যে সংখ্যাটা মানে হচ্ছে তৃতীয় সংখ্যাটা হবে হচ্ছে 5টা সংখ্যার গড়। এরপরে দেখেন আমরা আবার কিছু মৌলিক সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। যেমন এখানে আমরা এর আগে যে প্রবলেমগুলো করেছিলাম, সেই প্রবলেমগুলো সংক্রান্ত, যেমন কি হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে হচ্ছে আমরা যে চার্টটা দেখাইছিলাম, তাতে আমরা দেখছিলাম যে 50 থেকে মানে 51 থেকে 100 এর ভিতরে আছে হচ্ছে 10টা, আর 1 থেকে 50 এর ভিতরে আছে হচ্ছে 15টা। তার মানে 1 থেকে 100 এর ভিতরে মোট আছে হচ্ছে 25টা মৌলিক সংখ্যা। সো তাহলে আমরা বলতে পারি যে 50 হতে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, অ্যান্সার আমরা বলতে পারি হচ্ছে 10টা। আপনি যদি এটাকে হচ্ছে একটু মনে না রেখে চিন্তা করতে চান, তাহলে আপনি দেখতে হবে 51 53 55 57 59 এর ভিতরে 53 আর 59 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার 61 মৌলিক সংখ্যা, 63 মৌলিক সংখ্যা না, 65 মৌলিক সংখ্যা না, 67 মৌলিক সংখ্যা, 69 না, 71 মৌলিক সংখ্যা, 73 মৌলিক সংখ্যা, 75 না, 77 না, 79 মৌলিক সংখ্যা। আবার 83 মৌলিক সংখ্যা, 89 মৌলিক সংখ্যা, আর 91 হিসেবে তো শুধুমাত্র 97 মৌলিক সংখ্যা, মানে হচ্ছে মোট 10টা মৌলিক সংখ্যা। এভাবে করে আপনার হচ্ছে গণনাটা করতে হবে। আবার দেখেন 90 থেকে 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে, আছে হচ্ছে একটা। কোনটা? একটা আছে হচ্ছে, সেটা হচ্ছে 97, তার মানে সেটা হচ্ছে একটি। আবার 90 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কত, একই কোশ্চেন, একটি। ঠিক আছে। সো এইভাবে আমাদের প্রবলেমগুলো আমরা করব। এরপরে দেখেন 50-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে, এই কোশ্চেনটা একেবারে অল্টারনেটিভ, মানে 1 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে 50-এর চেয়ে ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে। অ্যান্সারটা হচ্ছে
15টি। আর এটাও আপনার একইভাবে আপনি যদি নির্ণয় করতে চান 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এভাবে করে করতে পারেন, অথবা হচ্ছে আপনি মনে রাখতে পারেন যে 1 থেকে 50 পর্যন্ত 15টা মৌলিক সংখ্যা আছে। আপনার 81 থেকে 91 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, এটা আমরা একটু হিসাব করি। 81 মৌলিক সংখ্যা না, 3 দিয়ে বিভাজ্য। 83 একটা মৌলিক সংখ্যা। এরপর 85 5 দিয়ে বিভাজ্য। 87 3 দিয়ে বিভাজ্য। 89 কোনো কিছুতে বিভাজ্য না। তার মানে 81 থেকে 91 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে দুইটা। কি কি আছে? 83 আর হচ্ছে 89। এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা 81 থেকে 91 পর্যন্ত। আবার আমরা যদি বলি 50-এর ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে, একই প্রশ্ন, তার মানে আমরা সেটাকে বলতে পারি 15টা মৌলিক সংখ্যা আছে। এরপরে আমরা দেখি একটা সহজ প্রশ্ন, 1 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 31 নিজেও একটা মৌলিক সংখ্যা, তো আমরা এটাকে জাস্ট একটু চিন্তা করি। 2 একটা মৌলিক সংখ্যা, 3, 5, 7, 11, 13, 17, 19, 21 মৌলিক সংখ্যা না, 23 মৌলিক সংখ্যা, 25 না, 27 না, 29 মৌলিক সংখ্যা, 31 নিজেও একটা মৌলিক সংখ্যা। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 11টা। আবার একইভাবে আমরা দেখি 1 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত। এই ধরনের অঙ্ক কিন্তু ক্রিটিক্যাল। দেখেন 1 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক নয়, এই কথাটা খুব ভালোভাবে বুঝেন। এই অঙ্ক করার জন্য আপনার সব কিছু গণনা করার কোনো দরকার নাই। কি করতে হবে? একক স্থানীয় অঙ্ক নয়। এখন 10 থেকে 60-এর ভিতরে একক স্থানীয় অঙ্ক নয় আছে কার কার দেখেন। 19, 29, 39, 49, 59, জাস্ট এই 5টা সংখ্যা আছে যাদের একক স্থানীয় অঙ্ক নয়। তার ভিতরে দেখেন 39, এটা 3 দিয়ে বিভাজ্য, কাজেই এটা আমার একক স্থানীয় অঙ্কের ভিতরে মানে মৌলিক সংখ্যার ভিতরে পড়বে না। 49 60 দ্বারা বিভাজ্য, কাজেই এটাও হচ্ছে মৌলিক সংখ্যার ভিতরে পড়বে না। বাকি 3টা হচ্ছে মৌলিক সংখ্যা। কি কি? 19, 29, 59। এই 3টা যদি আপনি যোগ করেন, 19, 29, 59, এটা হচ্ছে 7 থাকলো 2, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমার অ্যান্সারটা হবে হচ্ছে 107। তো কাজে অ্যান্সারটা আমরা লিখবো হচ্ছে 107। এরপর দেখেন নিজের কোন সংখ্যাটি মৌলিক। যেমন 91কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 13 দিয়ে ভাগ করতে পারি। 143 এটাকে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি, 11 দিয়ে ভাগ করতে পারি। 47 এটাকে কোনো কিছুতে ভাগ করা যায় না। 87 এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। সো কাজেই অ্যান্সারটা হবে হচ্ছে গ, 47। এরপরে 22 এবং 72-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 22 এবং 72-এর মধ্যে। তো আমরা এটা একটু দ্রুত একটু প্র্যাকটিস করি। দেখেন 22-এর পরে আছে 23 মৌলিক সংখ্যা, 25 মৌলিক সংখ্যা না, 27 মৌলিক সংখ্যা না, 29 মৌলিক সংখ্যা। এরপরে 31 মৌলিক সংখ্যা, 33 মৌলিক সংখ্যা না, 35 মৌলিক সংখ্যা না, 37 মৌলিক সংখ্যা, 39 মৌলিক সংখ্যা না, 41 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা, 45 মৌলিক সংখ্যা না, 47 মৌলিক সংখ্যা, 49 মৌলিক সংখ্যা না, 51 মৌলিক সংখ্যা না, কিন্তু 53 মৌলিক সংখ্যা, 55 মৌলিক সংখ্যা না, 57 মৌলিক সংখ্যা না, 59 মৌলিক সংখ্যা। এরপরে 61 মৌলিক সংখ্যা, 63 মৌলিক সংখ্যা না, 65ও না, কিন্তু 67 বা 67 মৌলিক সংখ্যা, 69 মৌলিক সংখ্যা না, কিন্তু 71 মৌলিক সংখ্যা। সো এটা হচ্ছে 22 থেকে 72-এর ভিতরে। তার মানে আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে 12টা মৌলিক সংখ্যা আছে। এরপর 23 নাম্বারটা দেখেন কি বলছে, 10 এবং 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এটা আমরা খুব সহজে বলতে পারি। দেখেন 10-এর পরে কি আছে? 11 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টা, আর 21 থেকে 30-এর ভিতরে আছে হচ্ছে 2টা। তার মানে 2টা মিলে আছে হয়তো মোট 6টা। 10 যেহেতু মৌলিক সংখ্যা, তার মানে মোট আছে হচ্ছে মৌলিক সংখ্যা 6টি।
তারপরে দেখেন 24 নম্বরটা, এটা হচ্ছে কি কি ধরনের সংখ্যা, দিয়ে এখানে বোঝানো হচ্ছে এক্সপোনেন্ট, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বা ইসের ক্ষেত্রে বলা হয়। তো এর ভ্যালু আমরা বলছিলাম 2.7128। সো এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে একটা ইনফাইনাইট, এটা কখনো শেষ হয় না। সো এটা স্বাভাবিক সংখ্যা হবে না, মূলদ সংখ্যাও হবে না, মৌলিক সংখ্যা তো না। এটা কি হবে, এটা হবে একটা অমূলদ সংখ্যা। হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এরপরে দেখেন 25 নম্বরটা কি বলছে, 30 ও 90 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 30-এর পরের মৌলিক সংখ্যাটা কত? 31। এটা হচ্ছে ক্ষুদ্রতমটা হচ্ছে 31। আর 90 এর ঠিক আগের মৌলিক সংখ্যাটা কত? 89। তাহলে এই দুটার ভিতরে অন্তর কত দেখেন তো, 89 আর হচ্ছে 31। দুটার ভিতরে যদি আমরা করি তাহলে আসে হচ্ছে 8 5 মানে 58। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 58। এটা হচ্ছে দুটার ভিতরে অন্তর। এরপরে দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তার মানে আমি যদি বলি যে দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, মানে দশকের অঙ্ক যদি হয় x, এককের অঙ্ক হবে হচ্ছে x প্লাস 3, মানে এককের অঙ্কটা 3 বেশি। এখন তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হচ্ছে এককের অঙ্কটা 3 বেশি এবং কি বলছে, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তার মানে এর অঙ্কদ্বয়ের সমষ্টি কি আছে দেখেন, x প্লাস 3 প্লাস হচ্ছে x, এটা হচ্ছে তাদের অঙ্কদ্বয়ের সমষ্টি, তার 3 গুণ, সমষ্টির 3 গুণ মানে হচ্ছে এদেরও 3 গুণ, তার অপেক্ষা 4 বেশি। তার মানে কি সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টি তার 3 গুণ অপেক্ষাও 4 বেশি। মানে আমি হচ্ছে এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ করে তার সাথে আবার যদি 4 যোগ করি তাহলে যেটা হয় সেইটার সমান হচ্ছে আমার সংখ্যা। তো সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে হচ্ছে দশকের স্থানীয় অঙ্ক কোনটা, 10x, যেহেতু দশক এই কারণে এত, তার সাথে হচ্ছে কত হবে x প্লাস 3, এটা হচ্ছে সংখ্যা। তার মানে আমি এটাকে বলতে পারি সমান সমান হচ্ছে 10x প্লাস x প্লাস 3। তা আমরা এখান থেকে কি দেখি, সমান 3x প্লাস 9 প্লাস 3x প্লাস 4, 11x প্লাস 3। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা x গুলাকে এক পাশে নিয়ে যাই, 11x মাইনাস 6x ইজ ইকুয়াল টু 9 প্লাস 4 মানে হচ্ছে 13 মাইনাস 3, বা x এর ভ্যালু এখানে আসে হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 10, অতএব x এর ভ্যালু আসে হচ্ছে 2। তার মানে দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 2 আর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে কত, x প্লাস 3 মানে হচ্ছে 5। তার মানে সংখ্যাটা হচ্ছে 25। আমরা এইভাবে কিন্তু অঙ্কটা খুব সুন্দরভাবে করতে পারতাম। কত হচ্ছে 10x মানে হচ্ছে কত, 10 ইন্টু 2 প্লাস হচ্ছে 2 প্লাস 3 সমান হচ্ছে 20 প্লাস 5 ইজ ইকুয়াল টু 25। এটা হচ্ছে সংখ্যাটা। সো আমরা এইভাবে করে একটা অঙ্ক করে ফেললাম। এরপরে দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। মানে একক স্থানীয় অঙ্ক যদি হয় হচ্ছে x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে হচ্ছে twice x। দশক স্থানীয় অঙ্কটা হবে হচ্ছে twice x, যেহেতু দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তো দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ, বা এরকম একটা এসে আমার সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হবে হচ্ছে 10 ইন্টু twice x
প্লাস এক্স সমান হবে হচ্ছে সব মিলে হবে সে 20x প্লাস এক্স মানে হচ্ছে 21x। এটা হচ্ছে সংখ্যাটা। আর অঙ্কদ্বয়ের সমষ্টি অঙ্কদ্বয়ের সমষ্টি কত হবে? 2x প্লাস এক্স সমান হচ্ছে 3x। তো থ্রাইজ এক্স যদি হয় তাহলে হচ্ছে সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? 21x ডিভাইড বাই থ্রাইজ এক্স ইজ ইকুয়াল টু 7। মানে অঙ্কদ্বয়ের সমষ্টি অপেক্ষা কত গুণ হচ্ছে? তাহলে 7 গুণ হচ্ছে। সো এইভাবে আমরা খুব সহজে বের করে ফেললাম। এরপর দেখেন, 2 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। সংখ্যাটি থেকে, তার মানে আমরা হচ্ছে দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক, মানে একক স্থানীয় অঙ্কটা যদি হয় হচ্ছে x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে হচ্ছে তার থেকে 5 বড়, মানে x প্লাস 5। x প্লাস 5। তো সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত? তো সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিয়োগ করে। তো তাহলে সংখ্যাটা কি হবে? দেখেন, এই সংখ্যাটা হবে হচ্ছে 10 ইন্টু এক্স প্লাস 5 প্লাস এক্স। তখন এখান থেকে আমরা বলতে পারি 10x প্লাস 50 প্লাস এক্স মানে হচ্ছে 11x প্লাস 50। এটা হচ্ছে মূল সংখ্যা। তো অঙ্কদ্বয়ের সমষ্টি কি কি আমরা বলতে পারি? অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে x প্লাস 5 যোগ x, দশক, আর সমান সমান হচ্ছে 2x প্লাস 5। এটা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি। আর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটা কি হবে? দেখেন, স্থান বিনিময় করলে কি হবে? স্থান বিনিময় করা মানে হচ্ছে দশকের সংখ্যাটা এককের জায়গায়, এককের সংখ্যার অঙ্কটা 10-এর জায়গায়। তার মানে সমান হবে হচ্ছে 10x প্লাস এক্স প্লাস 5। তার মানে হবে হচ্ছে 11x প্লাস 5। তো তাহলে আমরা বলতে পারি কি, সংখ্যাটার থেকে মানে হচ্ছে 11x প্লাস 50, এর থেকে যদি আমি অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ মানে হচ্ছে 5 ইন্টু 2x প্লাস 5 এটা বিয়োগ করি, বিয়োগ করলে আমি কি করি? অঙ্ক স্থান বিনিময় করলে হচ্ছে সংখ্যা যেটা হয় সেটা আমি পাবো, মানে হচ্ছে কত পাবো? 11x প্লাস 5 পাবো। সমান আমরা তাহলে এখানে কি পাই? দেখেন, 11x প্লাস 50 মাইনাস 10x মাইনাস 25 ইজ ইকুয়াল টু 11x প্লাস 5। তো এখান থেকে আমরা একটু করে পাই হচ্ছে x প্লাস 25, 11x প্লাস 5। তার মানে আমরা এখান থেকে পাই 11x মাইনাস x ইজ ইকুয়াল টু 25 মাইনাস 5। এটাকে এই পাশে নিয়ে গেল, সমান সমান 10x ইজ ইকুয়াল টু 20, অতএব x ইজ ইকুয়াল টু 2। তা আমরা যদি পাই x ইজ ইকুয়াল টু 2, তার মানে একক স্থানীয় সংখ্যাটা হবে হচ্ছে 2, আর দশক স্থানীয় অঙ্কটা হবে হচ্ছে 2 প্লাস 5 সমান হচ্ছে 7। তার মানে সংখ্যাটা হবে হচ্ছে কত? সংখ্যাটা হবে হচ্ছে 72। এটা হয়ে গেল আমার 28 নাম্বার প্রবলেমটা। এরপরে 29 নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো সবগুলা সিমিলার, জাস্ট আপনার টার্মগুলো একটু বুঝতে হবে। দেখেন, 2 অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্কদ্বয়ের সমষ্টিটা বলা আছে। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি কত হবে? এটা দুইভাবে করা যায়।
তা আমরা জাস্ট হচ্ছে চিন্তা করে দেখব যে এই সংখ্যাগুলা 4টা অপশন যে দেওয়া আছে তার ভিতরে স্থান বিনিময় করলে কত সংখ্যা পাওয়া যায়, তার ভিতরে কোনটা কত কম। যেমন ধরেন যে 81 থেকে যদি আমি স্থান বিনিময় করলে কত পাই 18, দুইটার ভিতরে ব্যবধান হচ্ছে 63। 54 স্থান বিনিময় করলে পাই হচ্ছে 45, দুইটার ভিতরে ব্যবধান হচ্ছে 9। 63 স্থান বিনিময় করলে পাই 36, দুইটার ভিতরে ব্যবধান হচ্ছে 27। 72 স্থান বিনিময় করলে পাই হচ্ছে 27, দুইটার ভিতরে ব্যবধান হচ্ছে কত 5 আর হচ্ছে 4। তার মানে সংখ্যাটা হবে হচ্ছে কত 72। যেহেতু স্থান বিনিময় করলে তার প্রদত্ত সংখ্যাটা 45 হবে। তো এইভাবে করে কিন্তু আমরা সবচেয়ে দ্রুত করতে হচ্ছে এই অ্যান্সারগুলা বের করতে পারি। এরপরে দেখেন 30 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মান 54 বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? 54 বেশি হবে যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তো দেখেন 54 বেশি হয় মানে কি, এখন কম আছে। প্রথম কথা হচ্ছে 54 বেশি হবে যদি স্থান বিনিময় করে, তার মানে বর্তমানে কি আছে, বর্তমানে কম আছে। তো কাজেই দেখেন 48, 84, 39, 93, তার ভিতরে 48 আর 84 এরা স্থান বিনিময় করলে হচ্ছে কি হবে, একে অপরকে পাওয়া যায়। তো 48 আর 84-র ভিতরে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 36। সো কাজেই এই দুইটা হবে না। এরপরে কি হবে, 39 আর 93, এই দুইটার ভিতরে ব্যবধান যদি দেখেন তাহলে থাকে হচ্ছে 4, 5, 54। তো এই দুইটার ভিতরে হওয়া সম্ভব। এখন কোনটা হবে? অঙ্কদের 54 বেশি হয় যেহেতু বলছে, তার মানে এখন যেটা কম আছে সেইটা হবে। তো এখন কোনটা কম আছে? এখন কম আছে 39, এই কারণে অ্যান্সারটা হবে হচ্ছে 39। আর যে বলছে যোগফল 12, এখানে সবগুলারই যোগফল কত 12, কারণ 4 আর 8 12, 8 আর 4 12, 3 আর 9 12, 5 আর 3 সরি 9 আর 3 12, সবগুলাই 12। সো এই অঙ্কগুলো কিন্তু আপনার অবজারভেশন টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ মানে অপশনগুলো দেখতে হবে, সব কিছু যে একেবারে দেখে শুরুতেই আমরা সলভ করার জন্য খাতা কলম নিয়ে উঠে পড়ে লাগবো তা না। আমাদের এমসিকিউ অপশনগুলো দেখলেও কিন্তু অনেক সময় অ্যান্সারগুলো আমরা বের করতে পারবো। এরপরের অঙ্কটা আমরা একটু দেখি। 2 অঙ্কের কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5। সো অঙ্কদ্বয়ের সমষ্টি 5 বলা আছে। সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? তো সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। আচ্ছা, তো আমরা দেখি, দেখেন 32-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হয় হচ্ছে 41, স্থান বিনিময় হয় নাই। 41-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে পাই হচ্ছে 50, স্থান বিনিময় হয় নাই। 23-এর সাথে যদি 9 যোগ করি তাহলে আমি পাই হচ্ছে 32, 23, 32, স্থান তো বিনিময় হয়েছে, এই কারণে অ্যান্সারটা হবে হচ্ছে ক। আর 50 থেকে 5 হবে বা 9 যোগ করলে 59 হবে, এটা কিছুই হবে না। সো আমরা এইভাবে কিন্তু অপশন দেখলে আমরা বের করতে পারবো। দেখেন, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 93 হলে সংখ্যাদ্বয় কত? ক্রমিক পূর্ণ সংখ্যা, তার মানে ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি, একটা সংখ্যা যদি হয় x, আরেকটা হবে হচ্ছে x প্লাস 1। সো বর্গের অন্তর মানে হচ্ছে বড়টার যে স্কোয়ার বর্গ তার থেকে ছোট বর্গ, এই দুটার ব্যবধান হচ্ছে কত 93। তো তাহলে আমি এখান থেকে লিখতে পারি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 93। সো কাটাকাটি করে আমরা এখান থেকে দেখি x স্কোয়ার কাটাকাটি যায়, 2x ইজ ইকুয়াল টু 93 মাইনাস 1, অতএব x ইজ ইকুয়াল টু 93 মানে 92 ভাগ 2 সমান হচ্ছে 46। তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 46, দ্বিতীয় সংখ্যাটা হবে হচ্ছে 46 যোগ 1 মানে হচ্ছে 47, মানে 46 47। অ্যান্সারটা হচ্ছে ক, 46 47। তো সংখ্যাদ্বয় আমরা এভাবে করে বের করতে পারবো। এরকম অনেক প্রবলেম পরীক্ষায় আসে। দেখি, একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয়, সংখ্যাটি কত? স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণ হয়,
ধরেন স্বাভাবিক সংখ্যাটা যদি হয় হচ্ছে এক্স, পরবর্তী স্বাভাবিক সংখ্যা হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তো আমি বলতে পারি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে, তার মানে স্বাভাবিক সংখ্যার বর্গ কত, এক্স স্কোয়ার, তার সাথে আবার সংখ্যাটা যোগ করলাম, তা কি হবে, পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9 গুণের সমান, তার মানে হচ্ছে সমান হবে হচ্ছে 9 ইন্টু এক্স যোগ 1, বা এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার যোগ এক্স ইজ ইকুয়াল টু 9x যোগ 9, বা এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার যোগ এক্স মাইনাস 9 মাইনাস 9x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, সমান আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে পাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, সমান এক্স স্কোয়ার মাইনাস 9x যোগ এক্স মাইনাস 9, মানে মিডল টার্ম ব্রেক করলাম, সমান হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 9 1 ইন্টু এক্স মাইনাস 9। অতএব এক্স এর মান এখান থেকে আসে হচ্ছে এক্স মাইনাস 9 এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এক্স এর মান হয় এখান থেকে হবে হচ্ছে -1, অথবা এখান থেকে হবে হচ্ছে, বা এক্স এর মান এখান থেকে হবে হচ্ছে 9। তো এক্স এর মান এখান থেকে -1 হওয়াটা লজিক্যাল না, কারণ এক্স এর মানটা স্বাভাবিক সংখ্যা যেহেতু এটা নেগেটিভ হবে না, তার মানে সংখ্যাটা হবে হচ্ছে 9। সো কাজে সংখ্যাটা হচ্ছে 9। এই জিনিসটা আপনি অপশন দিয়েও করতে পারেন। যেমন কি চিন্তা করলেন, দেখেন 13 সংখ্যাটার সাথে যদি আমি করি 13 স্কোয়ার যোগ 13, এটা একটু সমান কত হবে, 169 যোগ 13 মানে হচ্ছে 182। তো 182 আর পরবর্তী স্বাভাবিক সংখ্যা তো 14, তো 14কে যদি আপনি 182কে যদি আপনি 14 দিয়ে ভাগ করেন তাহলে 9 হয় না। আবার 11 স্কোয়ার যোগ 11, এটা আসে হচ্ছে 132। 132-এর পরের সংখ্যাটা হচ্ছে কত, 12। তো 132কে যদি আপনি হচ্ছে 9 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আবার 12 আসবে না। আবার আপনি 9-এর কথা চিন্তা করেন, 9 স্কোয়ার যোগ 9 সমান আসে হচ্ছে কত, 81 যোগ 1 মানে হচ্ছে 90। 81 যোগ 9, এটাকে আপনি 10 দিয়ে ভাগ করলে 9 আসে, কিংবা 9 দিয়ে ভাগ করলে 10 আসে, যেটা তার পরবর্তী সংখ্যা। তো কাজেই অ্যান্সারটা হবে হচ্ছে 9। এরপরে আমরা চলে এসেছি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত। দেখেন সংখ্যা দুটির গুণফল কত বলছে, 6। অঙ্কটা আসলে খুব সুন্দরভাবে করা যায়। যেমন দুইটা সংখ্যার বর্গের সমষ্টি মানে হচ্ছে এখানে সংখ্যা দুটা ক্রমিক বা কোনো কিছু এরকম কিছু বলা নাই, তো আপনি হচ্ছে এরকম চিন্তা করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটা সংখ্যা এক্স এবং ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 আর এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 6। তো তাই যদি হয় তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটোর বর্গের অন্তর কত, তার মানে আমার বের করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এটা আমার হচ্ছে বের করতে হবে। তো এটার আসলে কি হবে, দেখেন দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6। তো দুইটা সংখ্যার গুণফল 6, এটা কিভাবে সম্ভব, এটা দুইভাবে সম্ভব। এটা হচ্ছে 6 ইন্টু 1 সমান 6, আর হচ্ছে 2 ইন্টু 3 সমান হচ্ছে 6। এই দুইটা ভাগে সম্ভব, যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কথা বলতেছি। এখন দেখেন 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার সমান হয় হচ্ছে 37, আর 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এটার মানে হচ্ছে 9 প্লাস 4 সমান হচ্ছে 13। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 2 এবং 3। তাহলে সংখ্যা দুটার বর্গের অন্তর মানে কি, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান হচ্ছে 9 মাইনাস 4 সমান হয় হচ্ছে 5। তো সংখ্যা দুটার বর্গের অন্তরফল হচ্ছে 5। সো আমরা কন্ডিশন দেখে, কন্ডিশন বুঝেও আমরা অনেক প্রবলেমগুলো সলভ করতে পারি। এরপর দেখেন দুইটি সংখ্যার বিয়োগফল 37, যোগফল বিয়োগফলের 11 গুণ, সংখ্যা দুটি কত। খুব ক্রিটিক্যাল অঙ্ক। দুটি সংখ্যার বিয়োগফল 37, তার মানে একটা সংখ্যা যদি হয় x, আরেকটা সংখ্যা হবে হচ্ছে কত, x মাইনাস 37। তো যোগফল কত হবে, যোগফল হবে হচ্ছে x প্লাস x মাইনাস 37।
আর এটা কি হবে, এটা বিয়োগফলের 11 গুণ ইজ ইকুয়াল টু 11 ইন্টু এক্স মাইনাস 37 সমান বা টোয়াইজ এক্স মাইনাস 37 ইজ ইকুয়াল টু 11 ইন্টু সব কিছু বাদ দিলে থাকে হচ্ছে 37 বা টোয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 11 ইন্টু 37 যোগ 37 মানে হচ্ছে 11 ইন্টু 37 করলে আমার আসে হচ্ছে 407 আসবে, আর এর সাথে 37 সমান আসবে হচ্ছে 444। তার মানে আমি বলতে পারি এক্স এর মান আসবে হচ্ছে 222। সো 222 আছে কোনটা, গতে, সো অ্যান্সারটা হবে হচ্ছে গ। তো একটা হবে হচ্ছে 185, মানে 222 থেকে 37 কম। সো আমরা এইভাবে করে এই প্রবলেমটাও আমরা দেখে ফেললাম। এরপর দেখেন 36 নম্বরটা খুবই সোজা অঙ্ক। একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত হবে? এটা আসলে দুইভাবে চিন্তা করা যায়। ধরলাম সংখ্যা যদি হয় এক্স, তাহলে সেটা 650 থেকে বড়, তার মানে কত, এক্স মাইনাস 650, এটা হচ্ছে 650 থেকে যত বড়, আর 820 থেকে যত ছোট মানে কি 820 মাইনাস এক্স। এই দুটা মানে তত ছোট, তার মানে কি দুটা হচ্ছে সমান। তার মানে আমি এখান থেকে বলতে পারি টোয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 820 মাইনাস প্লাস 650, 820 প্লাস 650 আমরা যেটা করি 1470 ভাগ হচ্ছে 2, অতএব এক্স ইজ ইকুয়াল টু 735। সো এটা হচ্ছে টেকনিক্যাল, বা আমি যদি খুব কপি বুক ভাবে করি। আর আসলে যেটা সেটা হচ্ছে এরকম যখন থাকবে তখন এই 650 আর 820 যদি গড় করেন, গড় করলে অ্যান্সারটা চলে আসবে। মানে কি সিম্পল হিসাব হচ্ছে 650 যোগ 820 ভাগ হচ্ছে 2, তার মানে এখান থেকে আসবে 1470 ভাগ 2 মানে হচ্ছে 735। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা আরো একটা অঙ্ক করি। পরপর 6টি, এখানে ইংলিশে ছিল হচ্ছে কনজিকিউটিভ, মানে পরপর সংখ্যা দেয়া আছে। যদি প্রথম 3টি সংখ্যার যোগফল 183 হয় তবে শেষ 3টি সংখ্যার যোগফল কত? তো পরপর 3টি সংখ্যা দেওয়া আছে, তার মানে 6টি সংখ্যা মানে কি এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, 4, এক্স প্লাস 5, এই হচ্ছে 6টা সংখ্যা। তার ভিতরে প্রথম 3টা সংখ্যার যোগফল এটা হচ্ছে কত, 183, ঠিক আছে। তো তার মানে আমি যদি এটা দেখি, এটা হচ্ছে 3টা যোগ করলে পরে কত আসছে, দেখেন এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 মানে হচ্ছে থ্রাইজ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 183, বা থ্রাইজ এক্স ইজ ইকুয়াল টু 183 মাইনাস 3, অতএব এক্স ইজ ইকুয়াল টু 180 ভাগ 3 মানে হচ্ছে 60, এক্স এর মান হচ্ছে 60। তো তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে পরের 3টার যদি যোগ করি তাহলে কি আসে দেখেন, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5, তার মানে সব মিলে আসে হচ্ছে 3x প্লাস 3 4 মানে হচ্ছে 12 সমান 3 ইন্টু 60 যোগ 12, 180 যোগ 12 সমান হচ্ছে 192। এটা হচ্ছে এভাবে আপনি একটা লং প্রসেসে হচ্ছে এই অ্যান্সারটা বের করলে 192। আর যদি এটা খুব সংক্ষেপে করতে চান তাহলে সেটার একটা বুদ্ধি শিখাই দিই। দেখেন এখানে 3টে সংখ্যার অ্যাভারেজ কত হবে বলেন তো, এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 ভাগ 2, যেটা দেওয়া আছে সিম্পল। 3টে সংখ্যার অ্যাভারেজ হবে হচ্ছে 183 ভাগ 3 সমান হচ্ছে 61, এটা হবে 3টে সংখ্যার অ্যাভারেজ। তাহলে এরপরের যে 3টা সংখ্যা আছে, শেষ 3টা সংখ্যার অ্যাভারেজ হবে হচ্ছে এর সাথে 3 বেশি, মানে 61 যোগ 3, যেহেতু পরপর সংখ্যা সেটা হবে হচ্ছে
64, তার মানে তিনটা সংখ্যার হচ্ছে মোট সমষ্টি যদি বের করতে বলে তাহলে 64 ইন্টু 3 এটা করলেই হচ্ছে 192 চলে আসবে। সো আপনি দীর্ঘ মানে এই সিস্টেমেও করতে পারেন অথবা আপনি একটু শর্টকাট ওয়েতেও যেতে পারেন, ইটস আপ টু ইউ। এরপরে দেখেন, আচ্ছা আগের এটা জাস্ট একটু আপনারা আরেকবার একটু দেখেন যে কিভাবে 61 হচ্ছে প্রথম তিনটার গড়, আর তাহলে পরের তিনটার গড় হবে হচ্ছে 61 থেকে 3 বেশি, মানে হচ্ছে কত 64। তো 64 যদি পরের তিনটার গড় হয় তার সাথে 3 গুণ করব, তাহলে হচ্ছে আমি পরের তিনটার সমষ্টি পেয়ে যাব। আচ্ছা এরপরেরটা আমরা একটু দেখি, 765 656 থেকে যত কম কোনো সংখ্যা 825 থেকে ততটুকু বেশি, মানে এটা হচ্ছে 765 656 থেকে 656 যত কম, তার মানে 765 বিয়োগ 656। সো এটা করলে আসে হচ্ছে 91। তাহলে কোন সংখ্যা 825 থেকে ততটুকু বেশি, তার মানে 825 সাথে 91 যোগ করলে যেটা আসবে সেটাই। তো এটা আসে হচ্ছে কত 6 1 9 916। আচ্ছা আমরা দুঃখিত, আমরা একটু ভুল করেছি, এটা হচ্ছে 109। এটা যদি 109 হয় তাহলে এটা হবে হচ্ছে 109 মানে হচ্ছে 934। অ্যান্সারটা হবে হচ্ছে 934। আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক একটু দেখি যে 0.023 এর 1% কত। তো 0.023 এর 1% মানে হচ্ছে 0.023 ইন্টু 1/100। আমরা এই অঙ্কগুলো এর আগেও দেখেছি, শতকরা সমান হচ্ছে 0.00023। যেহেতু দশমিকে মানে নিচে দুইটা শূন্য আছে, তার মানে দশমিকের পরে আরো দুইটা শূন্য বেশি আসবে। যেহেতু দুইটা মানে 100 দিয়ে ভাগ করছি, তার মানে দশমিকের পরে আরো দুইটা শূন্য আসবে, মানে 0.00023। সো অ্যান্সারটা হবে হচ্ছে গ। আচ্ছা এরপরে 12 কোন সংখ্যার 150। তো এটা আপনি হচ্ছে এইভাবেও করতে পারেন, অথবা যেমন ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তার মানে আমি বলবো এক্স এর 150% সমান হচ্ছে 12, বা এক্স ইন্টু 150 ভাগ 100 ইজ ইকুয়াল টু 12, বা এক্স ইজ ইকুয়াল টু 12 ইন্টু, তো এখানে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে সব মিলে আসবে হচ্ছে 8, অতএব এক্স ইজ ইকুয়াল টু 8। এটা হবে হচ্ছে কোন সংখ্যা 150%। আর এটা যদি আপনি সিম্পলি করতে চান, সিম্পলি কিভাবে করবেন, সিম্পলি হচ্ছে আপনি হচ্ছে 12 ইন্টু 100 ডিভাইড বাই 150, এটা করলেও হচ্ছে দেখবেন 8 আসছে। তখন আর এত কাহিনী বা এত ক্যালকুলেশন করতে হবে না। আপনি যখন আস্তে আস্তে ইউজড হবেন তখন দেখবেন যে এই এত ক্যালকুলেশন আপনার চিন্তা করতে আপনার অটোমেটিক এটা মনে হবে যে এটা অ্যান্সার 8। আচ্ছা তারপরে সে 88 এর 12.5% কত। 88 এর 12.5 মানে 12 সমস্ত 1/2, এটাকে আমরা বলছিলাম যে এটাকে আমরা 12.5 লিখতে পারি। তাহলে আমি এটাকে কি করবো, সিম্পলি 88 ইন্টু 12.5 ডিভাইড বাই 100। এটা যদি আমরা করে দেই আমরা কত পাই দেখি, এটা 11 পাওয়ার কথা হয়তো। হ্যাঁ 11, অ্যান্সারটা হচ্ছে 11। এরপরে আমরা যদি একটু দেখি 0.5 হাফ প্লাস এত সমান কত। তা হাফ মানে হচ্ছে এটা হচ্ছে আমরা লিখতে পারি 0.5 প্লাস 0.05, মানে এটা হবে হচ্ছে দশমিকের পরে প্রথম ঘর 0.5 আর এর পরে 5 মানে 0.55 হবে হচ্ছে এটার যোগফল। তো 0.55 এটাকে যদি আমি ভগ্নাংশ তাড়াইতে চাই সমান সমান আমি এটাকে লিখতে পারি 55 ভাগ দশমিক তাড়াই দিলাম, দুইটা সংখ্যা আছে দশমিকের পরে, এই কারণে হচ্ছে নিচে হচ্ছে একের পরে দুইটা শূন্য হয়েছে, যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা আছে। এটাকে যদি আমি করি সমান সমান আসে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে আসে 11 ভাগ 20।
সো এখানে আসলে সঠিক উত্তর নাই, সঠিক উত্তরটা হবে হচ্ছে 11/20। আচ্ছা, এরপরে দেখেন -4 এবং +3 এর গুণফলকে -2 দিয়ে ভাগ করলে কত হবে। সো -4 এবং +3, তার মানে হচ্ছে -4 ইন্টু +3, এদেরকে যদি গুণ করি আমরা জানি মাইনাস প্লাসে মাইনাস হয়, তার মানে সমান সমান হবে হচ্ছে -12। তো এখন আমরা -12 যেটা আছে সেটাকে কি করব, মাইনাস দিয়ে ভাগ করব। তো মাইনাস মাইনাসে যদি গুণ অথবা ভাগ হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো -12 ভাগ হচ্ছে -2 সমান হচ্ছে কাটাকাটি হয়ে যায়, হয় হচ্ছে 6। সো ভাগফল হবে হচ্ছে +6। আচ্ছা, এরপরে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। দেখেন দশমিকের পরে কোনটা আগে আছে, মানে জিরো কয়টার ক্ষেত্রে কম আসছে। যেমন এটা দশমিকের পরে 3টা জিরো আছে, এটার দশমিকের পরে 3টা জিরো আছে। এইটার দেখেন 2525, দশমিকের পরে প্রথম 5টা, এর লাস্টেরটা জিরো, এটা 5, তার মানে খ নাম্বারটা কয়ের চাইতে বড়। আবার তৃতীয়ত আমরা দেখছি দশমিকের পরে 3টা জিরো আছে, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 5, তার মানে এই গ নাম্বারটা ক্ষয়ের চাইতে বড়। আর ঘয়ে দেখেন দশমিকের পরে 2টা শূন্য আছে, তারপরে 1, আর এখানে দশমিকের পরে 3টা শূন্য আছে, তার মানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে ঘ। তো আমাদের খেয়াল রাখতে হবে দশমিকের পরে কার সবচেয়ে কম সংখ্যা আছে। আচ্ছা, এরপরে 1, 2 ও 3 দ্বারা 3 অঙ্কের যতগুলো সংখ্যা লাগা যায় তাদের সমষ্টি কত। এই ধরনের অঙ্কে একটু চিন্তা ভাবনা করতে হবে। যেমন ধরেন যে আপনি 1, 2, 3, সো প্রথমে যদি 1 থাকে তাহলে সংখ্যা হইতে পারে দুইটা, 2, 3, আবার হচ্ছে 1, 3, 2। একইভাবে যদি আপনি 2 লেখেন আগে তাহলে সংখ্যা হইতে পারে 1, 3, আবার 2 আগে রেখে 3, 1। 3 আগে রাখলেন হইতে পারে 1, 2, আবার 3, 2, 1। এই যে 6টা সংখ্যা সম্ভব, এদের সমষ্টি, এদের সমষ্টি আমরা যদি একটু ক্যালকুলেটরে করি, (1332) সংখ্যাটা হচ্ছে 1332। এরপরে দেখেন দুটি সংখ্যার অন্তর 12, বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়, সংখ্যা দুটি কি কি। তো এখানে আমরা অপশন দেখে আসলে বুঝতে হবে যে এটা কি কি হইতে পারে। তো দুটো সংখ্যার অন্তর হচ্ছে 12, তো বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়, সংখ্যা দুটি কত। আচ্ছা, এখানে দেখেন 35 আর হচ্ছে 23, তো 35-এর সাথে যদি আপনি 1 যোগ করেন 36, 36 কখনোই 23-এর হচ্ছে দ্বিগুণ হচ্ছে না। 20-এর সাথে 1 গুণ করলে হয় 21, 21 8-এর চাইতে দ্বিগুণ হচ্ছে না। 30-এর সাথে যদি 1 যোগ করেন তাহলে এটা হবে হচ্ছে কত, 31, 31 18-র দ্বিগুণ হচ্ছে না। এরপরে হচ্ছে 25, 25-এর সাথে যদি 1 যোগ করেন তাহলে হয় হচ্ছে 26। তো এটা আসলে 25-এর থেকে যদি আপনি 12 ভাগ করেন তাহলে এটা হচ্ছে 13। সো 13 থেকে 26 তো হচ্ছে দ্বিগুণ হচ্ছে, তার মানে সংখ্যা দুটো হবে হচ্ছে 25 আর 13। সো এটা হচ্ছে আমরা কি করলাম, সংখ্যা দুটি পাইলাম হচ্ছে আমরা 25 এবং 13। সো আমরা এমসিকিউ অপশন দেখলেও কিন্তু আমরা এগুলো বের করতে পারবো। দেখেন 3টি পরপর মৌলিক সংখ্যার গড় যদি 19, তো সংখ্যা 3টি কত। গড় 3টি পরপর মৌলিক সংখ্যার গড় যদি এত হয় তো সংখ্যা 3টি কত। তো এখানে সম্ভবত অ্যান্সারটা বা এই ডিজিটটা আসলে আমার মনে হচ্ছে একটু ভুল আছে, কারণ এই ডিজিটটা এরকম হবে না। কারণ 17, 19, 23 এই 3 মানে 19.67, আচ্ছা 19.67 এরকম হয় কিনা আমরা একটু দেখি। যেমন 17, 19, 23 তিনটাকে যদি আমরা যোগ করি, 23, 17, 19 মানে হচ্ছে 59, 59 ভাগ 3 মানে হচ্ছে এটা হচ্ছে 19.67। আচ্ছা, এটা হচ্ছে দশমিক।
তো 19.67 তো সংখ্যা তিনটি কত? তো তিনটা মৌলিক সংখ্যা, তো 17, 19, 23 তিনটাই পরপর মৌলিক সংখ্যা। আবার 13, 17, 19 এদের গড় আসলে এই তিনটার কোনোটার চাইতে 19.67 বেশি, এটা হবে না। 19, 23, 29, 19, 29, 48, 48 তে 71, তার মানে 71/3, এটা করলে আসে হচ্ছে 23.67। সো এটা হবে না। আবার 23, 29, 31 এগুলো হচ্ছে 19.67 চাইতে অনেক বেশি। সো কাজে অ্যান্সারটা হবে হচ্ছে ক, এখানে তিনটে সংখ্যার গড় হবে হচ্ছে 19.67। এরপরে দেখেন এক ব্যক্তি 30 মাইল বেগে, ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য গড় গতিবেগ কত? এরকম প্রশ্ন অনেক বেশি আসে। তো 30 মাইল বেগে 2 ঘন্টা, তার মানে প্রথম 2 ঘন্টায় গেল হচ্ছে 30 × 2, আর পরবর্তী 3 ঘন্টায় গেল 60 মাইল, তার মানে প্রথম 2 ঘন্টায় গেল হচ্ছে 30 × 2 মানে হচ্ছে কত? 60, আর পরবর্তী 3 ঘন্টায় গেল হচ্ছে 60 মাইল, তার মানে মোট গেল হচ্ছে 60 + 60 সমান হচ্ছে 120। মোট গিয়েছে 120 মাইল। কতক্ষণে গিয়েছে? প্রথমে সময় লাগছে 2 ঘন্টা, পরে সময় লাগছে 3 ঘন্টা, তো মোট সময় 5 ঘন্টা। তাহলে আমাদের গড় গতিবেগ যদি বলি, গড় গতিবেগ হবে হচ্ছে 120/5। 120/5 মানে হচ্ছে 24 মাইল পার আওয়ার। সো এটা হচ্ছে তার গড় গতিবেগ। সো এইগুলা একটু খেয়াল রাখবেন যে কোনটার ক্ষেত্রে কত আমরা করছি। এরপর গড়ের আরও কিছু আমরা দেখব। দেখেন 1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? এটা খুবই সিম্পল, 1 - 1 সমান হচ্ছে 0। সো অ্যান্সার হবে হচ্ছে ক, ঠিক আছে? খ খ দুইটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে কোন দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24? তো দেখেন যোগফল 4 এবং 6 দুইটার হচ্ছে যোগফল 10, আবার 4, 6, 24, 6 আর 4 দুটো একই, যোগফল 10 এবং গুণফল 24। 12 আর 2 এদের যোগফল 14, গুণফল এটা হয় না। ঘ হচ্ছে হয়, তার মানে হচ্ছে এখানে আসলে অ্যান্সার হয় তিনটাই। এরপরে দেখেন শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? এটা হচ্ছে ভারতীয়দের। এরপরে মানে এটা হচ্ছে একটা জেনারেল নলেজ টাইপের বা সায়েন্স টাইপের একটা কোশ্চেন, যে শূন্য সংখ্যার আদি ধারণা কাদের? এটা হচ্ছে ভারতীয়দের। আচ্ছা, এরপরে দেখেন 1কে 100 বার 1 দিয়ে গুণ করলে গুণফল, 1 দিয়ে ভাগ করলে ভাগফল থেকে 1 বিয়োগ করে বিয়োগফলকে 100 দ্বারা গুণ করলে ভাগফল কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 0। এটাকে এত বড় আসলে দিয়ে, এটা জাস্ট আপনার ট্রিক। কারণ 1কে 100 বার 1 দিয়ে গুণ করছে মানে কি 1 × 1 × ... এভাবে 100 বার আপনি 1 দিয়ে গুণ করেন, যতবারই 1 দিয়ে গুণ করেন সব মিলে হবে কত? 1। আবার কি বলছে, সেই গুণফলকে 1 দিয়ে ভাগ করলাম, 1/1, এটার মান কত আসে? 1ই আসে। ভাগফল থেকে 1 বিয়োগ করে, তাহলে 1 থেকে যদি আবার আপনি 1 বিয়োগ করেন সমান আসবে হচ্ছে কত? 0। তো সেই বিয়োগফলকে 100 দ্বারা ভাগ করলাম, আবার সেই 0টাকে কি করলাম? 100 দিয়ে ভাগ করলাম, তাতেও কত আসে? 0 আসে। তার মানে ভাগফল হবে হচ্ছে 0। এত কিছু দিছে আসলে জাস্ট আপনাকে ট্রিক করার জন্য যে আপনি এটা কি করেন, বাট অ্যান্সারটা আসলে হবে হচ্ছে 0। এরপরে দেখেন 20টি বালকের গড় বয়স 12 হলে 7 বছর গড় বয়সের 5টি বালক যোগ দিলে প্রত্যেকের গড় বয়স কত হবে? তো 20টি বালকের গড় বয়স প্রথমে দেওয়া আছে হচ্ছে কত? 12। তার মানে এদের মোট বয়স ছিল হচ্ছে 12 × 20 সমান হচ্ছে 240। এইবার দেখো 7 বছর গড় বয়সের 5টি বালক, 7 বছর গড় বয়সের 5টি বালক, এদের বয়স কত? 7 × 5 সমান হচ্ছে 35। এখন বলছে প্রত্যেকের গড় বয়স কত? তো এখন এখন সব মিলে হয়ে গেল কত? 240 + 35 ভাগ হচ্ছে, প্রথমে ছিল 20টা বালক, তার সাথে নতুন আসলো 5টা বালক। তো এই হয়ে গেল তাদের মোট বয়স, আর এই হয়ে গেল মোট বালকের সংখ্যা। সমান কত হয়? 275 ভাগ হচ্ছে 25 সমান হচ্ছে 11। অ্যান্সার হবে হচ্ছে 11 বছর। তাদের প্রত্যেকের গড় বয়স হচ্ছে 11 বছর। এই অঙ্কগুলা একটু শর্টকাটেও করা যায়। যেমন এরকম হচ্ছে
এরা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে আরেক ধরনের। এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে শর্টকাটে 20 ইন্টু 12, মানে 20 জন, গড় হচ্ছে 12, আর হচ্ছে 7 ইন্টু 5, সরি 5 ইন্টু 7 মানে হচ্ছে 5 জন, গড়ে হচ্ছে 7 বছর। তাহলে এদের হচ্ছে ভাগ করবো হচ্ছে 20 ভাগ 5 দিয়ে। এটা করলে হচ্ছে শর্টকাটে হচ্ছে অ্যান্সার আসবে হচ্ছে 11। এরপরে দেখেন 11 জন লোকের গড় ওজন 70 কেজি, 90 কেজি ওজনের একজন চলে গেলে লোকদের গড় ওজন কত? 11 জন লোকের গড় ওজন ছিল কত? 70, মানে 11 ইন্টু 70, এটা হচ্ছে তাদের মোট ওজন ছিল। এরপরে বলছে 90 কেজি ওজনের একজন চলে গেল, তার মানে চলে গেছে 1 ইন্টু 90। তা এখন বাকি আছে কয়জন? আগে ছিল 11 জন, তার থেকে চলে গেছে একজন। তো যদি তাই হয় তাহলে সমান কত হবে দেখেন, 770 চলে গেছে 90 ডিভাইড বাই হচ্ছে 10 সমান 680 ভাগ 10 সমান 68। তো তাহলে লোকদের গড় ওজন হচ্ছে কত? 68 কেজি। তার মানে অ্যান্সারটা হচ্ছে খ। তার মানে লোকদের গড় ওজন এখন হয়ে যাচ্ছে 68 কেজি। আচ্ছা দেখেন 3 ভাই বোনের বয়সের গড় 16 বছর, পিতা সহ ভাই বোনের বয়সের গড় 25 বছর, পিতার বয়স কত? তো পিতা সহ মানে কি? পিতা সহ মানে হচ্ছে 4 জনের বয়স, তার মানে 4 জনের গড় বয়স হচ্ছে 25 বছর। 4 জনের গড় বয়স 25 বছর, 4 জনের মোট বয়স হচ্ছে 25 বছর, আর 3 জনের গড় বয়স হচ্ছে 16 বছর। তার মানে এখানে হবে হচ্ছে 4 থেকে 3 বাদ দিলাম, তার মানে কত? 4 25 100 ভাগ 3 16 48 ডিভাইডেড বাই 1। তো 100 থেকে 48 বাদ দিলে থাকে হচ্ছে 52 বছর। তাহলে পিতার বয়স হবে 52 বছর। এইভাবে আমরা খুব সংক্ষেপে সহজে করতে পারি। তা দেখেন 56 খুব সহজ অঙ্ক, 1 হতে 79 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তো এখন আপনি 1 2 3 4 5 6 7 8 করে 79 পর্যন্ত সবগুলা যোগ করে তার গড় করবেন। সেটার চাইতে সবচেয়ে ক্রমিক সংখ্যা যেহেতু বলে দিচ্ছে, তাদের গড় হবে হচ্ছে প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। মানে প্রথম এবং শেষ সংখ্যাটার যোগ মানে যে গড় সেটাই হবে হচ্ছে পুরা সাইজ পপুলেশনের গড়, সমান হবে হচ্ছে 80 ভাগ 2 সমান হবে হচ্ছে 40। তার মানে এদের গড় হবে হচ্ছে 40। আচ্ছা এরপরে 57, পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড় 12 হলে ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি? তো পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড় 12 হলে ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি? আচ্ছা তো 5টা সংখ্যা গাণিতিক গড় যদি হয় 12, তার মানে হচ্ছে 12 ইন্টু 5 সমান হচ্ছে 60। এখন দেখেন গাণিতিক গড় 12 মানে কি? মানে মাঝের সংখ্যাটা হচ্ছে 12, যেহেতু পরপর 5টা বেজোড় সংখ্যা 12, এর আগে থাকবে 10, এর আগে থাকবে 10 এবং 11, আর ওই পাশে থাকবে হচ্ছে 13 এবং 14। তো বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির, আসলে এটা হবে হচ্ছে সংখ্যা দুটির যোগফল কোনটি? তো ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল আসলে এটা হবে হচ্ছে 10 এবং 11, মানে সেটা হবে হচ্ছে 21, যেটা আসলে সঠিক উত্তরটা এখানে দেয়া নাই। সো কাজে এটা আমরা অ্যান্সারটা করতে পারতেছি না। তারপরে হচ্ছে 58 নম্বর অঙ্কটা দেখেন, আমরা এতক্ষণ যে গড়ের যে অঙ্কগুলো করছি আসলে এটা আসলে তার একটা সামারি। m সংখ্যক সংখ্যার গড় a এবং n সংখ্যক সংখ্যার গড় b হলে সবগুলি সংখ্যার গড় কত? দেখেন m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে a, তার মানে মোট m সংখ্যক সংখ্যা থেকে আমি মোট পাচ্ছি কত? m সংখ্যক সংখ্যা প্রত্যেকের গড় a, মানে এদের মোট সমষ্টি হচ্ছে ma। আবার n সংখ্যক সংখ্যার গড় b, এদের মোট সমষ্টি হচ্ছে nb। তাহলে এটা হচ্ছে সব মিলে সমষ্টি ma প্লাস nb। এটাকে ভাগ করব কি দিয়ে? এদিকে আছে m সংখ্যক সংখ্যা আর এদিকে আছে n সংখ্যক সংখ্যা, এটা দিয়ে ভাগ করব। তাহলে এটা দিয়ে পাবো হচ্ছে সবগুলা সংখ্যার
গড়। তার মানে আমি পাচ্ছি হচ্ছে এখানে যা সেটা করে রাখছে এ এম প্লাস বি এন ডিভাইড বাই এম প্লাস এন। অ্যান্সারটা হচ্ছে গ। এই অঙ্কগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ দেখেন অপশন কিন্তু গ এবং ঘ প্রায় কাছাকাছি। আপনি যদি একটু মনোযোগটা একটু অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু আপনি অ্যান্সারটা ভুল হয়ে যাবে। এরপর দেখেন ঢাকা থেকে কুমিল্লা এক্স কিলোমিটার, মানে মোট হচ্ছে এক্স কিলোমিটার দূরত্বের মধ্যে একটি গাড়ির গতিবেগ পি কিলোমিটার পার আওয়ার। কুমিল্লা থেকে চট্টগ্রামের দূরত্ব ওয়াই কিলোমিটার, এর মধ্যে গাড়িটির দূরত্ব হচ্ছে কিউ কিলোমিটার পার আওয়ার। তো ঢাকা থেকে চট্টগ্রামে 1 ঘন্টায় গড় গতিবেগ কত? তার মানে আমি যদি দেখি যে মোট দূরত্ব এক্স, তার ভিতরে কুমিল্লার দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার ছিল, তার ভিতরে হচ্ছে পি কিলোমিটার হচ্ছে গেল হচ্ছে পি কিলোমিটার পার আওয়ার বেগে গেল ঢাকা থেকে কুমিল্লায়, আর চট্টগ্রামে গেল হচ্ছে ওয়াই কিলোমিটার গেল হচ্ছে কিউ কিলোমিটার পার আওয়ারে। তার মানে কুমিল্লা পর্যন্ত গেল কত? এক্স কিলোমিটার গেল হচ্ছে পি যেটা আছে সেটাতে। তাহলে কত ঘন্টায় গেল? ঘন্টাটা হচ্ছে কত? এক্স বাই পি, এত ঘন্টায় গেল। কতটুকু গেল? গেল হচ্ছে এক্স কিলোমিটার। আবার আমরা যদি বলি কুমিল্লা থেকে চট্টগ্রাম গেল কতটুকু? ওয়াই কিলোমিটার। কত ঘন্টায় গেল? গেল হচ্ছে ওয়াই বাই কিউ ঘন্টায়। তার মানে মোট দূরত্ব কত ছিল? মোট দূরত্ব ছিল এক্স প্লাস ওয়াই, আর মোট ঘন্টা কত ছিল? এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। এটা হচ্ছে মোট ঘন্টা আর এটা হচ্ছে মোট দূরত্ব। তার মানে আমি যদি এখান থেকে আবার বলি ঢাকা থেকে কুমিল্লা এক্স কিলোমিটার, সেখানে গতিবেগ ছিল পি কিলোমিটার পার আওয়ার। তার মানে আমার এখানে যদি আমি বলি যে কত ঘন্টায় ঢাকা থেকে কুমিল্লায় গেছে, আমি বলতে পারি যে সে যেহেতু 1 ঘন্টায় যায় হচ্ছে পি কিলোমিটার, তার মানে এক্স কিলোমিটার কতটুকুতে গেছে? এক্স বাই পি ঘন্টায়। আবার একইভাবে কুমিল্লা থেকে চট্টগ্রাম হচ্ছে ওয়াই কিলোমিটার, এখন আমি যদি দেখি যে গতিবেগ হচ্ছে কিউ কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে সে ওয়াই কিলোমিটার কতটুকুতে গেল? সে গেল হচ্ছে ওয়াই বাই কিউ এত ঘন্টায়। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে মোট ঘন্টা। আর মোট দূরত্ব কত হচ্ছে? সমান হচ্ছে এক্স কিলোমিটার ঢাকা থেকে কুমিল্লা, আর কুমিল্লা থেকে চট্টগ্রাম হচ্ছে ওয়াই। তার মানে আমার হচ্ছে গড় হবে হচ্ছে গড় গতিবেগ, যদি বলি গড় গতিবেগ সমান দূরত্ব মোট সময়। সো মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, এটা দিলে হচ্ছে আমি কি করি? গড় গতিবেগ পাচ্ছি। সমান কত পাচ্ছি আমি? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। তো তার মানে আমি যদি এখানে দেখি সমান, এটা আমি নিচে লসাগু করে দিই, এক্স প্লাস ওয়াই পি কিউ কিউ এক্স প্লাস পি ওয়াই যদি আমি করি, তার মানে এটা যদি পি কিউটা উপরে চলে গেলে কি থাকে? পি কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ এক্স প্লাস পি ওয়াই। তার মানে পি কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা আছে হচ্ছে দুইটা ক্ষেত্রে কিউ এক্স প্লাস পি ওয়াই, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে খ। এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল, সেটা এইভাবে একটু চিন্তা করবেন। তারপরে দেখেন এক্স ও ওয়াই এর মানের গড় 9, জেড 12 হলে এক্স এবং ওয়াই এর মানের এক্স ওয়াই জেড এর মান কত? এক্স ও ওয়াই এর মানের গড় হচ্ছে 9, মানে এক্স এবং ওয়াই এর সমষ্টি তাহলে কত? দুইটা সংখ্যা যেহেতু, তাহলে 9 ইন্টু 2 মানে হচ্ছে 18, আর জেড এর মান হচ্ছে 12। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 18 যোগ 12 ইজ ইকুয়াল টু 30। তাহলে এদের তিনটার মানের গড় কত হবে? তিনটার মানে গড়, তিনটা যেহেতু, তিনটার মানে গড় হবে হচ্ছে 30/3 সমান কত হবে? সমান হবে হচ্ছে 10। সো অ্যান্সার গড় কত হবে? গড় হবে হচ্ছে 10। আচ্ছা, এরপরে আমরা দেখি 3 ভাই বোনের বয়সের গড় এত, পিতা সহ ভাই বোনের বয়সের গড় 25। এটা আমরা এর আগেও পড়লাম, অ্যান্সারটা হবে হচ্ছে 52 বছর। আচ্ছা, এরপরে দেখেন পিতা ও 4 পুত্রের বয়সের গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 60 হলে মাতার বয়স কত? তো এই অ্যান্সারটা
আসলে খুব সহজেই করা যায়। তো আমরা তার আগে হচ্ছে একটু করবো। ধরেন পিতার বয়স হচ্ছে এক্স, ঠিক আছে, আর মাতার বয়স হচ্ছে কত, ওয়াই, আর চার পুত্রের বয়স ধরলাম হচ্ছে পি, আর এখানে চার পুত্রের বয়স হচ্ছে একই থাকবে পি। তার মানে দেখেন এক্স প্লাস পি মাইনাস ওয়াই প্লাস পি, এটা যদি হয় তাহলে কি হচ্ছে, চার পুত্রের বয়স গড় অপেক্ষা 2 বেশি। তো 2 বেশি, এখন দেখেন এখানে লোক আছে কয়জন, টোটাল 5 জন। পিতা ও চার পুত্র মিলে মোট মানুষ আছে কয়জন, 5 জন। আর এইখানেও মাতা ও চার পুত্র মিলে হচ্ছে মোট আছে হচ্ছে 5 জন। তো এদের বয়সের সমষ্টি বিয়োগ এদের বয়সের সমষ্টি সমান কত হবে, 5 জনের প্রত্যেকের জন্য হচ্ছে 2 করে বেশি। তার মানে পিতার বয়স মাইনাস মাতার বয়স সমান হচ্ছে কত, 10। আর পিতার বয়স যদি হয় 60 মাইনাস মাতার বয়স সমান হচ্ছে 10। অতএব ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হবে হচ্ছে 50। সো অ্যান্সারটা হবে হচ্ছে 50 বছর। এটাকে আরো সংক্ষেপে চিন্তা করতে পারেন এরকম ভাবে, দেখেন 5 জনের গড় বয়স অন্য 5 জনের গড় বয়স অপেক্ষা 2 বছর বেশি। তার মানে কি, তাদের 5 জনের বয়সের সমষ্টি এই 5 জনের বয়সের সমষ্টির থেকে 5 × 2 মানে কত, 10 বছর বেশি। এখন কথাটা হচ্ছে এই 5 জনের ভিতরে সবাই তো সেম, খালি মাতা হচ্ছে আলাদা, পিতা আলাদা। তাহলে পিতার বয়সটা হবে হচ্ছে মাতার বয়সের চাইতে 10 বছর বেশি। এখন পিতার বয়স যদি হয় 60 বছর, তাহলে মাতার বয়স হবে কত, 50 বছর। জাস্ট খুব সিম্পলি চিন্তা করলে পারে, কিন্তু দেখবেন যে অঙ্কটা করতে এত ক্যালকুলেশন করা লাগে না, আপনি খুব সিম্পলি অঙ্কটা করতে পারবেন। এরপরে দেখেন পিতা ও 2 সন্তানদের বয়সের গড় 17 বছর। 2 সন্তানদের বয়সের গড় 2 বছর হলে পিতার বয়স কত। এখন দেখেন 2 সন্তানের বয়সের গড় 2 বছর মানে কত, তাদের বয়স হচ্ছে 2 × 2 মানে 4 বছর। আর পিতা ও 2 সন্তানের বয়সের গড় 17 বছর মানে কি, 3 জন। তা 3 জনের বয়স 17 × 3 মানে হচ্ছে কত, 51 বছর। তার মানে পিতার বয়স যদি বের করি, পিতার বয়স হবে হচ্ছে 51 - 4 মানে হচ্ছে 47। সেটা হচ্ছে পিতার বয়স। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে ক, 47 বছর। আচ্ছা, এরপরে আমরা প্রায় শেষের দিকে, দেখেন 3 ভাইয়ের 2 জন করে নেয়া গড় বয়স 22 বছর, 18 বছর, 16 বছর। তো সবচেয়ে ছোট ভাইয়ের বয়স কত। তো 3 ভাইয়ের 2 জন করে নেওয়া গড় বয়স, তার মানে আমি যদি বলি যে 3 জন ভাই হচ্ছে কত, এক্স ওয়াই জেড, মানে এটা হচ্ছে আমাদের মানে 3টা ইকুয়েশন সমাধান করতে হবে। দেখেন ধরলাম প্রথমে সবচেয়ে বড় 2 জন এক্স প্লাস ওয়াই, এদের হচ্ছে সমষ্টি হচ্ছে 22, আবার হচ্ছে কত ওয়াই প্লাস জেড, এদের হচ্ছে 18, আবার হচ্ছে এক্স প্লাস জেড, এটা হচ্ছে 14। আচ্ছা, আমি হচ্ছে এক্স যেহেতু সবচেয়ে বড়, তার মানে হচ্ছে এক্স প্লাস জেড 18 ধরি, আর হচ্ছে ওয়াই প্লাস জেড 14 ধরি। তো হচ্ছে সবচেয়ে ছোট ভাইয়ের বয়স কত। তা আমি হচ্ছে ধরেন যে মানে দুইটার থেকে একটা একটা করে যদি আমি বিয়োগ করে বা করে দেখি, এক্স প্লাস ওয়াই হচ্ছে 12, আবার আমি যদি এখানে হচ্ছে এই দুইটা বিয়োগ করি, এটা এক্স প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড সমান 18 মাইনাস 14 সমান, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান আসে হচ্ছে 4। তো দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা করলে আমার আসছে হচ্ছে 22 + 4 সমান, কাটাকাটি করে আসে হচ্ছে 2x = 28, অতএব x = 14। এটা হচ্ছে সবচেয়ে ছোট ভাইয়ের যে বয়সটা আছে সম্ভবত, সেটা হচ্ছে, আচ্ছা দুঃখিত, এটা হবে হচ্ছে 22 × 2, 18 × 2, 14 × 2 মানে হচ্ছে 44, 36, 28। তো এক্স প্লাস জেড প্লাস সমান হবে হচ্ছে 36 মাইনাস 28 হচ্ছে 8। তার মানে এটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 44 যোগ হচ্ছে 8 মানে হচ্ছে 52, বা এক্স এর মানটা তখন আসে হচ্ছে 52, মানে এক্স এর মানটা তখন আসবে হচ্ছে 26 বছর। সো এক্স এর মানটা যদি আমি বসাই, তাহলে ওয়াই এর মানটা আমি হচ্ছে এক্স প্লাস ওয়াই এখান থেকে পাবো হচ্ছে, ওয়াই এর মানটা পাবো হচ্ছে 18 বছর। আবার ওয়াই এর মানটা যদি আমি জেড এর সাথে বসাই, তাহলে দেখেন
জেড সরি ওয়াই প্লাস জেড হচ্ছে কত হচ্ছে 32 বছর। আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, 32, তার মানে হচ্ছে 36 মাইনাস 32, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই যদি আমরা করি সেটা হবে হচ্ছে 4 বছর। তাহলে আমি এখানে 44 প্লাস 4 এটা করলে আসে হচ্ছে 48, তার মানে এখানে আসে হচ্ছে 24 বছর। 48 করলে আমি যদি এক্স এর মানটা হচ্ছে 24 বসাই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই থেকে আমি ওয়াই এর মানটা পাবো হচ্ছে 20 বছর। ওয়াই এর মানটা যদি আমি 20 বছর পাই, তাহলে ওয়াই প্লাস জেড হচ্ছে 32, তাহলে সেখান থেকে আমি জেড এর ভ্যালু পাবো হচ্ছে 12 বছর। অ্যান্সারটা হবে হচ্ছে 12 বছর। তা আমাদের হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো দেখেন 10টি সংখ্যার যোগফল 462, প্রথম 4টির গড় 52, শেষের 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? তো ধরলাম পঞ্চম সংখ্যা যদি হয় এক্স, তাহলে প্রথম 4টা সংখ্যার গড় 52, মানে প্রথম 4টার সমষ্টি 52 ইন্টু 4 প্লাস হচ্ছে এক্স পঞ্চম সংখ্যা প্লাস হচ্ছে 5 ইন্টু 38, শেষের 5টি সংখ্যা সমান হচ্ছে 462। তো সমান সমান 52 ইন্টু 4 মানে হচ্ছে 208 যোগ এক্স যোগ 5 ইন্টু 38 মানে হচ্ছে 190, 462, বা এক্স সমান 462 মাইনাস 208 মাইনাস 190, সব মিলে আসা হচ্ছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু 398, 64। সে অ্যান্সারটা হবে হচ্ছে 64। এই গেল আমাদের গড়ের অনেকগুলো করলাম। তাহলে ডিভাইড 30 বাই হাফ অ্যান্ড অ্যাড 10, এই অঙ্কটা কিন্তু অনেক জনপ্রিয় একটা অঙ্ক। ডিভাইড 30 বাই হাফ অ্যান্ড অ্যাড 10, হোয়াট ডু ইউ গেট? অঙ্কটা একটা ট্রিক। দেখেন ডিভাইড 30 বাই হাফ মানে কত? আপনারা এটা যেটা করবেন, অনেকে হচ্ছে 30/2 করবেন, কিন্তু অঙ্কটা কিন্তু এরকম না, বলছে ডিভাইড 30 বাই হাফ। অঙ্কটা হবে হচ্ছে 30/হাফ সমান, এটা কি হবে তাহলে 30 ইন্টু 2, মানে এটা হবে হচ্ছে 60, এবং অ্যাড 10। তো 60-র সাথে যদি আমি অ্যাড 10 করি, তাহলে সব মিলে আমি পাই কত? 70। তার মানে হোয়াট ডু ইউ গেট? উই গেট 70। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এই কথাটা। এরপর দেখেন √169 ইকুয়াল টু √169 করলে আমরা পাই হচ্ছে 13। তো আমরা রুটের মানগুলা বিশেষ করে 12, √144 করলে পাই 12, বা 12 স্কোয়ার করলে পাই 144, 11 স্কোয়ার করলে পাই হচ্ছে 121, 10 স্কোয়ার করলে পাই 100, 9 স্কোয়ার করলে পাই 81। এই জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকে দেখছি, এবং এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000, 10,000 হচ্ছে 5। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9,999। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার ভিতরে অন্তর হচ্ছে 1। সো অ্যান্সারটা হবে হচ্ছে 1। আচ্ছা দেখেন এই লাস্ট আমাদের দুটো অঙ্ক, 1.1 013.001 এর সমষ্টি কত? 1.1.01, আমার মনে হচ্ছে এখানে একটু প্রবলেম আছে, কারণ এখানে আসলে 013 এখানে কিছু একটা সমস্যা আছে, যেটা হয়তো আচ্ছা এখানে এটা হচ্ছে 1.1 এত এবং এত, মানে এটা হবে হচ্ছে 1.1, 0.01, 0.0011। এই তিনটা সমষ্টি যদি আমরা করি, তাহলে কি আসে দেখেন, 1.1 যোগ 0.01 যোগ 0.0011, এটা করলে আসে হচ্ছে 1.1, তারপর হচ্ছে 1 0.011, মানে 1.1111, এটা হচ্ছে অ্যান্সার। যদি এরকম থাকে, এখানে হচ্ছে একটু হয়ে গেছে। আচ্ছা, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত হলে বড় সংখ্যাটি কত? তা আমি ধরলাম যে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে x+1, তাহলে বড় সংখ্যা x+1 স্কোয়ার
মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 199। তো এটাকে যদি আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 199, বা টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 199 মাইনাস 1, অতএব এক্স ইজ ইকুয়াল টু 198 ভাগ 2 ইজ ইকুয়াল টু 99। তাহলে বড় সংখ্যাটা হবে হচ্ছে এক্স প্লাস 1 সমান সমান হচ্ছে 99 প্লাস 1 ইজ ইকুয়াল টু 100। সো বড় সংখ্যাটা হবে হচ্ছে 100। সো এটা কিন্তু 22তম বিসিএসে আসছে এবং এরকম অঙ্ক কিন্তু অনেক সময় চলে আসে। সো আপনাদের একটু খেয়াল রাখতে হবে অঙ্কগুলা। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা এখানে অনেকগুলো অঙ্ক করেছি, প্রায় 60টার মতো অঙ্ক করেছি বা তারও বেশি, এবং অনেকগুলো অঙ্ক আপনারা দেখেছেন যে মানে বেশ ভালোই বিসিএসে এসেছে, আমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করেছি। এছাড়াও আপনাদের বেশ কিছু প্রবলেম যেগুলা পরীক্ষা আসার মতো বা অন্য সময় অন্য কোনো পরীক্ষা অন্য কোনো সরকারি চাকরিতে এসেছে বা প্রায় আমরা দেখে থাকি, এই ধরনের অঙ্কগুলো আমরা এখানে প্র্যাকটিস করলাম। সো আশা করি আপনারা এই অঙ্কগুলো বাসায় নিজেরাও একটু প্র্যাকটিস করবেন, করলে আপনারা কিন্তু এখান থেকে বেশ ভালো উপকৃত হবেন। সো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।